ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তাপস দাস, তোমাদের দর্শনের শিক্ষক। তো প্রথমেই বলি, আজকের এই দর্শনের ক্লাসের পক্ষ থেকে এবং আমাদের এলিট অ্যাপ বা এলিট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর আমি ক্লাসে এলাম, একটু নিজের ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য অনেকদিন পর ক্লাস এলাম। যাই হোক, আজকে আমরা আলোচনা করতে চলেছি যে মডেল সেট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা দেবে সেপ্টেম্বরের 8 বা 9 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেই মডেল সেট মানে 40 নম্বরের যে পরীক্ষা, সেই 40 নম্বরের কি টাইপের প্রশ্ন, কিভাবে প্রশ্ন আসবে, সমস্ত সিলেবাসের মধ্যে থেকে সেই 40টা প্রশ্ন আমরা 7-8 রকমের আইটেমের মধ্যে রেখেছি। যেই মডেল সেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে এই মডেল সেট এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাতে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা অনায়াসেই পরীক্ষার হলে গিয়ে কুইকলি উত্তরগুলো করতে পারবে। তাই তোমাদের সুবিধার জন্য আজকে নিয়ে এসেছি আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল সেট। এইভাবে আমরা মডেল সেট কয়েকটা প্র্যাকটিস করাবো, আলোচনা করব। শুধুমাত্র মডেল সেট প্রশ্নগুলো আলোচনা করব না, তার সঙ্গে একটা প্রশ্নের রিলেটিভ আর কি কি প্রশ্ন হয় সেই সব বিষয় নিয়েও আজকে আলোচনা করব। তাই এই ক্লাসটা কেউ মিস করো না, অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি বা আলোচনাটি ভালো করে দেখো। এবং যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো, অবশ্যই সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই খাতায় লিখে নিও এবং মনোযোগ সহকারে বিষয়গুলো দেখো। যেই প্রশ্ন রেখেছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন। এবং মডেল সেট মানে বুঝতে পেরেছো, পুরো অল ওভার সিলেবাসের মধ্যে থেকে আলোচনা প্রশ্ন। তাহলে শুরু করি। যে দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি আমি যে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ত কটি দ্রব্য স্বীকার করেছেন। একটু ভাবো, ডেকার্ত কয় প্রকার বলেনি, কয়টি দ্রব্য স্বীকার করেছে, কয়টি? তাহলে কয়টি বলতে গেলে হবে 3টি, আর যদি প্রকার বলতো তাহলে 2 প্রকার, এক নিরপেক্ষ দ্রব্য, এক সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য একটি ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য 2টি, একটা দেহ বা জড়, মন বা আত্মা। তাহলে ডেকার্তের মতে মোট দ্রব্য কটি হলো? 3টি, একটা ঈশ্বর, একটা দেহ বা জড়, মন বা আত্মা। তাহলে এই প্রশ্ন অনুযায়ী বলো তো কোনটা উত্তর হবে? ডেকার্তের মতে দ্রব্য কয়টি? 3টি। তাহলে উত্তর হবে সি ইজ দা রাইট আনসার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে আমরা পরের প্রশ্ন দেখো, দ্রব্য হলো জ্ঞাত গুণ সমূহের অজ্ঞাত অজ্ঞেয় আধার। তার মানে এই যে দ্রব্যটা কেমন বলছে, গুণগুলোকে জ্ঞাত মানে গুণগুলোকে জানি, কিন্তু অজ্ঞাত আর অজ্ঞেয়কে আধার, আধার মানে আশ্রয়, দ্রব্য মানে দ্রব্যকে জানতে পারি না। তাকে জানতে পারি গুণ সমূহের দ্বারা। তার মানে এই কথাটা কি? আমি কিন্তু ক্লাসে এই সব আলোচনা এলিট অ্যাপে দেখবে দেওয়া আছে, পুঙ্খানুপুঙ্খ ভাবে ডিসকাস, সুন্দরভাবে অধ্যায় ধরে ধরে অনেক ডিসকাস আলোচনা করেছি। সেই সমস্ত বিষয় ডেকার্ত, স্টোলাইভলি যতগুলো আছে সমস্ত আলোচনা পুঙ্খানুপুঙ্খ করে দিয়েছি, যেগুলো এলিট অ্যাপে দেওয়া আছে। যারা এখন দেখোনি অবশ্যই এলিট অ্যাপ থেকে দেখে নাও। সেইখানে দেখবে এই কথাটা আমি যে বলেছিলাম একটা ক্লু, এই অজ্ঞাত আর অজ্ঞেয়, এই কথা দ্রব্য দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা করবে লক। লক এই কথাটা বলেছিল। লক বলেছিল দ্রব্য এমন জিনিস যা আমি জানি না, দ্রব্যকে জানতে পারি না, আমরা শুধু গুণ জানতে পারি। এই গুণের দ্বারা আমরা দ্রব্যকে জানতে পারি। এই জন্য আমাদের কাছে অজ্ঞেয় আর অজ্ঞাত হলো আধার বা দ্রব্যটা, আর গুণ সমূহ জানতে পারি। এই কথাটা বলেছিল লক। অর্থাৎ এই প্রশ্ন কি হলো? বি ইজ দা রাইট আনসার। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দার্শনিক ড্যাশ মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন। অস্বীকার, তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে, কুইকলি দ্রুতভাবে অ্যান্সার করার চেষ্টা করবে না, একটু ঠান্ডা মাথায় অ্যান্সারগুলো প্রশ্নগুলো পড়বে। প্রশ্নগুলো পড়ে আগে ভালো করে ভাববে, ভেবেচিন্তে অ্যান্সার করবে।
তোমাদের পরীক্ষাতে টাইম থাকবে 1.5 ঘন্টা, আর প্রশ্ন মাত্র থাকবে কতগুলো? 40 খানা। তুমি 40 খানা তোমাদের উত্তর জানা থাকে, তোমাদের বেশি টাইম লাগবে না, 40 মিনিটের মধ্যে উত্তর কমপ্লিট হয়ে যাবে। কিন্তু না, ভালো করে প্রশ্নগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে, দেখবে কোথাও প্রবলেম হবে না। আর তাড়াহুড়া করতে গেলেই কিন্তু সমস্যা পড়ে যাবে। এক নাম্বার কেটে যাওয়া মানে, 1 নম্বর ভুল হওয়া মানে তুমি অনেক পিছিয়ে যাবে। তাই একটা চাইছি যে কোনো প্রশ্ন যেন ভুল না হয়, নিজের অজান্তে যেন কোনো প্রশ্নের ভুল না হয়। চলো দেখো, মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন কে? স্বীকার করেছেন লক। লক বলেছেন একটা বস্তু 2টি গুণ আছে, একটা মুখ্য গুণ, একটা গৌণ গুণ। এই 2 গুণের মধ্যে বিশদ পার্থক্য, অনেক পার্থক্য আছে। কিন্তু এই পার্থক্যকে অস্বীকার করছে কে? বার্কলে। তার লকটা হচ্ছে স্বীকার আর বার্কলে হচ্ছে অস্বীকার। তাহলে দেখো তো এইখানে কি দিয়েছি আমি? অস্বীকার। তাহলে কে হবে? বার্কলে। চলতে হবে বার্কলে। সি ইজ দ্য রাইট আনসার। আশা হচ্ছে বুঝতে পেরেছো? তাহলে চলো নেক্সট যাই আমরা। দেখো, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। দেখো তো এই যে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই সমীকরণটি কার? যারা আমাদের ক্লাস দেখেছো বা আলোচনা করেছো আর দেখেছো আলোচনা এলিট অ্যাপে, তাদের কাছে এটা একদম জল, বা যারা পড়েছো আগে তাদের কাছে অবশ্যই জল বিষয়টা। এইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, যেটা স্পিনোজা বলেছেন। কেন স্পিনোজা বলেছেন? দ্রব্য হলো একটি, সেটা হলো ঈশ্বর। একমাত্র দ্রব্য, দ্রব্য 2টি নয়, 3, 4টি নয়, একটাই দ্রব্য, সেটা হলো ঈশ্বর। এই জগৎকে তিনি ঈশ্বর বলেছেন, এই দ্রব্যকে তিনি ঈশ্বর বলেছেন। তার মানে জগৎ যদি ঈশ্বর হয়, দ্রব্য যদি ঈশ্বর হয়, তাহলে ইকুয়াল টু সবগুলো, তাহলে কি হবে? অবশ্যই স্পিনোজা। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্পিনোজা। স্পিনোজা, হ্যাঁ, ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্পিনোজা স্পেলিংটা হবে স্পিনোজা। ঠিক আছে, চলো নেক্সট দেখি পড়াশোনা কি আছে। দেখো, এই যে একটা প্রশ্ন, এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের একটু সমস্যা হয়। ভালো করে বুঝলে, ভালো করে আলোচনা দেখলে কোনো সমস্যা হবে না। তুমি ভালো করে পড়ো যে কি বলতে চাইছে। দেখো তো, এটা বিবৃতি। বিবৃতি মানে কোনো ঘটনা, কোনো কিছু দিয়েছে, ঘটনা দিয়েছে, সেই এখানে কারণ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ব্যাখ্যা দিয়েছে। তাহলে এই দুটো ঘটনা, এটা যদি সত্য হয় তাহলে সত্য, এটা মিথ্যা হলে মিথ্যা। তার আগে প্রথমে বাঁচতে হবে এই ঘটনাটা সত্য না মিথ্যা, ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম এই কারণটা বা ঘটনাটা, ব্যাখ্যা, ঘটনার ব্যাখ্যাটা সত্য মিথ্যা বাঁচতে হবে। তারপরে দেখতে হবে যে এই যে ঘটনা, তার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা কি ঠিক? এই যে ব্যাখ্যা দিয়েছে এখানে, এটা কি এর পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা? যদি ব্যাখ্যাটা ঠিক হয়, এর পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাটা ঠিক হয়, তাহলে ব্যাখ্যা ঠিক। আর যদি ব্যাখ্যা ঠিক না হয় তাহলে ব্যাখ্যা ভুল। এইরকম অপশন। তাহলে দেখো, এবার দেখি আমরা প্রথম থেকে বিষয়টা কি বলতে চাইছে। দেখো, ডেকার্টের মতে ঈশ্বর হলেন একমাত্র পরম ও নিরপেক্ষ দ্রব্য। তাহলে একটু একই জানলাম, ডেকার্টের মধ্যে দ্রব্য মোট কয়টি? মোট 3টি। মোট 3টি। কিন্তু বললাম না নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য। তার নিরপেক্ষ দ্রব্য কোনটি? ঈশ্বর না? আর সাপেক্ষ দ্রব্য কোনটি? জড় বা দেহ, মন, বাত্তা না? তার নিরপেক্ষ দ্রব্য কি বলেছি আমি? এই নিরপেক্ষ দ্রব্য কোনটা? একমাত্র ঈশ্বর। তাহলে এই বাক্যটা কি ঠিক হলো না? আবার অবশ্যই ঠিক হলো। তাহলে বাক্যটা আমার ট্রু পেয়ে গেছি। কেন ঠিক হলো? যে একমাত্র ঈশ্বরই তো নিরপেক্ষ দ্রব্য, একমাত্র ঈশ্বর তো পরম দ্রব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে যে পরম দ্রব্য কোনটি? ঈশ্বর। কে বলেছেন? ডেকার্ট। নিরপেক্ষ দ্রব্য কয়টি? একটি। কে বলেছেন? ডেকার্ট। এই যে দুটো প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্ন হয়ে যায়, তাহলে আমরা এই বাক্যটি বা বিবৃতিটি অবশ্যই সত্য। এবার দেখি এই ব্যাখ্যাটা বা কারণ ঠিক না ভুল। দেখো, ঈশ্বর সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং অন্য নিরপেক্ষ। অনিরপেক্ষ মানে কি? নিজে নিজে অন্যের উপর নির্ভরশীল না। অনিরপেক্ষ মানে অন্য ছাড়া, অন্যের উপর নির্ভরশীল নয়। তা এটার মানে হচ্ছে নিরপেক্ষ। অনিরপেক্ষ মানে নিরপেক্ষ, তার মানে অবশ্যই ঈশ্বর কারোর উপর নির্ভরশীল না। জড় বা দেহ ঈশ্বরের উপর নির্ভরশীল, কিন্তু ঈশ্বর কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। আর ঈশ্বর কিন্তু আত্মনির্ভরশীল, নিজ নির্ভরশীল।
তাহলে এই দেখো তো, ঈশ্বরকে একমাত্র পরম দ্রব্য, নিরপেক্ষ দ্রব্য বলছে। কেন বলছে? ঈশ্বরটা যে আত্মনির্ভরশীল, ঈশ্বরটা যে অনুনিরপেক্ষ, এই জন্যই তো ঈশ্বর একমাত্র পরম দ্রব্য। তাহলে সে ব্যাখ্যাটা নিশ্চয় অবশ্যই এর পরিপ্রেক্ষিতে হয়েছে, ব্যাখ্যাটা নিশ্চয় অবশ্যই ঠিক হয়েছে। তাহলে এটাও নিশ্চয় ট্রু, এটাও ট্রু, আর ব্যাখ্যাটাও ট্রু। আশা করছি বোঝা গেছে। তাই এই প্রশ্ন দেখো তো কি হলো, যে এ আর উভয় সঠিক, এ হলো সরি আর হলো, এটা হলো এর মানে এর ব্যাখ্যা সঠিক, অতএব এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যাই পরের প্রশ্নতে। দেখো, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো গুণের সমষ্টি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গুণের সমষ্টি কোন দার্শনিক মতে? গুণের, দেখো মনে রাখবে, গুণের সমষ্টি, গুণ গুচ্ছ নয়। এইখানে দুটো প্রশ্ন তোমার ডাউট করে ফেলবে বা সন্দেহ লাগে, যে গুণের সমষ্টি আর গুণ গুচ্ছ। যখন গুণের সমষ্টি বলবে তখন বার্কলে, আর গুণ গুচ্ছ বলবে তখন কিন্তু হিউম। সেখানে কি গুণের সমষ্টি বলেছে? অবশ্যই বার্কলে, উত্তর হবে অবশ্যই বার্কলে। ডি ইজ দা রাইট অ্যান্সার। আর গুণ গুচ্ছ বললে কি হতো? হিউম। ঠিক আছে, কোন গুলিয়ে ফেলবে না। চলো নেক্সট যাই, পরের প্রশ্ন যাই আমরা। কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? এই যে মুখ্য গুণের আধার, তাহলে মুখ্য গুণের আধার কে? এখানে দেখো তো, যে মুখ্য গুণ আর গৌণ গুণ, এই কথাগুলো কে বলেছেন? লক না? অবশ্যই লক। তাহলে লক ইজ দা রাইট অ্যান্সার। তাহলে বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কেননা মুখ্য গুণের আধার, এখানে মুখ্য গুণ কি? মুখ্য গুণ মানে মনে রাখবে বস্তুর নিজস্ব গুণ। এই যে এই বস্তুটার, এই হচ্ছে আকারটা, এর আয়তনটা, এই যে আকার, আয়তন, ওজন, এর নিজস্ব। আর বর্ণ, গন্ধ, স্বাদ, ওগুলো নিজস্ব নয়, ওগুলো ব্যক্তি আলাদা হয়ে যায়। বর্ণ, গন্ধ, স্বাদ এগুলো অন্যান্য ভেদে ভিন্ন হয়। আর এর আকার যেটা, মাপ যেটা, ওজন যেটা, ভিন্ন ভিন্ন কি হয় না, ওর নিজস্ব, ওর নিজস্ব গুণগুলো। এই জন্য বস্তুর কি নিজস্ব গুণ, মানে মুখ্য গুণ। সেই জন্য মুখ্য গুণের আধার দ্রব্য কে বলছেন? লক। আচ্ছা বুঝা গেছে আশা করছি। চলো নেক্সট দেখি, লাইবনিজের মতে মনাড কি? এটা মনাড কি? একটা ক্লাস আলোচনা করেছিলাম, এই সমস্ত প্রশ্ন কিন্তু সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি আমি এলিট অ্যাপে। যারা দেখোনি অবশ্যই এলিট অ্যাপে গিয়ে দেখে নিও। লাইবনিজ থেকে শুরু করে অসংখ্য আমরা ডিসকাস, আলোচনা বা করে দিয়ে সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করে দিয়েছি, এবং সেখানে অনেক বিষয় আলোচনা করা, প্রশ্ন অনেক আলোচনা করেছি। আমি বলেছিলাম যে মনাড দিয়ে, চিৎ পরমাণু দিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে চোখ বুঝে কি করবো? লাইবনিজ। তিনি দ্রব্যকে মনাড বলেছেন, তিনি দ্রব্যকে চিৎ পরমাণু বলেছেন। বাকি তোমাদের সিলেবাসের মধ্যে আর কেউ নাই মনাড বলেছে ব্যক্তি। তার উত্তর কি হবে? মনাড মানে কি হবে? লাইবনিজ। এবার দেখি যে লাইবনিজ উত্তর পেলাম, যে লাইবনিজ কি বলেছেন? তিনি বলেছিলেন যে মনাড কেমন? মনাডটা হলো এমন নিরেট, যার মধ্যে কোনো কিছু ফাঁকা নেই, যার জানালা নেই, যার কোনো ফাঁকা দরজা নেই, একদম আমরা লোহ বল খেলি না, এই যে লোহ বল যখন নিক্ষেপ করি বলটা, সেই বলটার ভিতরে কোনো ফাঁক থাকে? সেই বলটার কোনো দরজা জানালা কিছু আছে না, নিরেট লোহা। ওই নিরেট লোহার মতন হচ্ছে এই মনাড, চিৎ পরমাণু। তাহলে এখানে দেখো তো, এবং এছাড়া কি বলছিলাম, যে মনাড গুলো হবে অচেতন। অচেতন, অচেতন মনাড গুলো, সরি অচেতন না, সচেতন। মনাড হবে সচেতন, মানে প্রত্যেকটা মনাড চেতন সম্পন্ন, জড় নয়। ওরা প্রত্যেকটাকে চেতন বলে, এই জন্য তো বলা হয় সর্বপ্রাণবাদী। সর্বপ্রাণ, প্রত্যেকটি প্রাণ আছে, চেতন আছে। তাহলে দেখো তো, এই প্রশ্ন উত্তর অনুযায়ী জড় তো হবেই না, অচেতন নয়, সচেতন। তাহলে এটা ভুল হয়ে গেল। গবাক্ষ যুক্ত, গবাক্ষ মানে জানালা, জানালা যুক্ত, জানালা ফাঁক যুক্ত, সেটা না। গবাক্ষ মানে উইন্ডো, উইন্ডো গবাক্ষ, যুক্ত মানে আছে, উইন্ডো। তাহলে জানালা যুক্ত না, জানালা নেই, তাহলে কি উত্তর হলো না। তাহলে কি গবাক্ষহীন, উইন্ডোলেস, জানালা বিহীন, কোন জানালা নেই, দরজা নেই, কোনো ফাঁক নেই, সেই রকম হচ্ছে মনাড। উত্তর হলো এ ইজ দা রাইট অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট যাই পরের প্রশ্নতে। দেখো এই যে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত খুব সহজ জিনিস, একটু একটা দুটো মিলাতে পারলেই উত্তর মিলে যায়।
ঠিক আছে, চলো এই সব প্রশ্ন আলোচনা করেছি। খুব সুন্দর একটা প্রশ্ন এবং অত্যন্ত ভিভিআই এই প্রশ্নটা। এখান থেকে 4-5টা প্রশ্ন হয়, যেটা আমরা একটার মধ্যে দেখিয়েছি। সেটা কি, চলো দেখি। দেখো, লক, বার্টলে, ডেকার্ট, লাইবনিজ। কি অপশন দেখে নি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আমরা আগে পড়েছি দেহমান সম্পর্কে ডেকার্তের মতবাদের নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তারপর আমরা ডেকার্ত পেলাম। পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ কার? লাইবনিজের। দেহমান সম্পর্কিত লাইবনিজের। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। দেখো একটু আগে বললাম না, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। কার? লকের মত। লক। আচ্ছা, অহং সর্বস্ববাদ কি হবে তাহলে? বার্কলে। দেখে নাও, মিলে নাও, এবার মিলাও। A3 দেখো তো, এ দেখো 1 2 3 আর 3 2, সি ইজ দা রাইট অ্যান্সার। আর দেখা দরকার নেই। তাহলে আমরা এই যে এই স্তম্ভগুলো খুবই সহজ, একটা তোরা করলে মিলে যায়। ঠিক আছে, দেখে নাও এবার। B4, BA 4, দেখো CA 1, CA 1, DA 2, DA 2। তার উত্তর হবে সি ইজ দা রাইট অ্যান্সার। ভালো করে খাতা লিখে নিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট যাই পরের প্রশ্নতে। দেখো, ড্যাশ মনে করে কারণ ছাড়া এমন একটি নিশ্চিত শক্তি যা আত্মনির্ভরতায় অর্থ উৎপন্ন করে। এই যে শক্তি, একটা শক্তি কথা যখন পাবে, ঐশ্বরিক শক্তি নয়, মনে রাখবে একটা কারণ এমন একটা শক্তি, কারণ এমন একটা শক্তি যা কার্য ঘটায়। এই টাইপের যখন কোনো শক্তি পাবে, শক্তি যা কার্য ঘটাবে, তখন সেটা লক। আর ঐশ্বরিক শক্তি বলবে। দুটো কুলু মনে রাখবে, একটা শক্তি, একটা ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তি যখন পাবে বার্কলে, আর শুধু শক্তি পেলে করবে লক। ঠিক আছে, তার এখানে শুধু শক্তি আছে, উত্তর হবে এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এইসব কুলুগুলো মনে রাখবে, কেন পরীক্ষার সময় অনেক অনেক প্রশ্ন করে তোমাদের পরীক্ষা বসতে হয়, সেক্ষেত্রে অনেক গন্ডগোল পেকে যায়। একটার সঙ্গে একটা মানে একটা কি বলবো, একটার সঙ্গে একটা ভিতরে গিয়ে ওই হ্যার প্যাচ হয়ে যায়, কোনটা হয়ে যায়। কুলু মনে রাখবে, একটা শক্তি, কারণ এমন একটা শক্তি কার্য ঘটাবে, ঐশ্বরিক না। আর ঐশ্বরিক শক্তি এমন যা সমস্ত কিছুকে পরিচালনা করে। কে ঐশ্বরিক বলেছে? ঐশ্বরিক শক্তি পাওয়া মানে বার্কলে, আর শুধু শক্তি পাওয়া মানে কে? লক। ঠিক আছে, চলো নেক্সট যাই। দেখো, কার্য কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সতত সংযোগ। এই যে নিয়ত সতত সংযোগ, নিয়ত সতত সংযোগ কে? উত্তর অবশ্যই হিউম। আর বুদ্ধিবাদী, বিশেষ করে ইউইং, ব্রড, এরা কি সব প্রসক্তি, অনিবার্য, আবশ্যিক, এরা বুদ্ধিবাদী। তাহলে অভিজ্ঞতাবাদী একমাত্র হিউম, তিনি বলেছেন ও কার্যকারণের মধ্যে কি রয়েছে না, তো নিয়ত সতত সংযোগ, যেটা অভিজ্ঞতা বশত হয়ে যায়। সেটা কি? উত্তর কি হবে? অবশ্য তোমরা বুঝে গেছো, হিউম ইজ দা রাইট অ্যান্সার। দেখি পরেরটা কি দিয়েছে, যে কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব, একটু আগে বললাম প্রসক্তি তত্ত্ব বুদ্ধিবাদীদের, বুদ্ধিকে ইউইং। দেখো ইউইং হচ্ছে বি ইজ দা রাইট অ্যান্সার। চলো, এই যে এমন লাগবে, এই প্রসক্তি তত্ত্ব কিন্তু হিউম মানেনি। হিউম কিন্তু এটাকে অস্বীকার করেছেন, কারণ আবশ্যক শর্ত বুদ্ধিবাদীরা হিউম মানেনি। কার্যকারণের মধ্যে অনিবার্য সম্পর্ক বুদ্ধিবাদীদের হিউম মানেনি। এই অনিবার্য, আবশ্যিক, প্রসক্তি, এই তিনটাকে অস্বীকার করে তিনি নিজে একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন, যার নাম নিয়ত সতত সংযোগবাদ। কি সম্পর্কের মতবাদ? কার্যকারণ সম্পর্কের মতবাদ। এই কার্যকারণ সম্পর্কে এই মতবাদটা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছি এলিট অ্যাপে। চলো নেক্সট যাই পরেরটা। দেখো, এই যে একটা প্রশ্ন, এক নতুন প্রশ্ন, ভালো করে বুঝবে। মনে হবে কিন্তু একটা প্রশ্ন না, এখানে কিন্তু চারখানা প্রশ্ন কি আছে। ঠিক আছে, চলো দেখো, ঠিক ভুল অনুযায়ী সঠিক বিকল্প নির্ণয় করো। ডেকার্ত তার মেডিটেশন নামক গ্রন্থে, তাহলে বলতো এই মেডিটেশন গ্রন্থটি কার? ডেকার্তের। একটা প্রশ্ন পেয়ে গেলাম। গ্রন্থে দ্রব্যের আলোচনায় কি বলেছেন? দেখো তিনি কি বলছেন পারছেন না। দেখো, দ্রব্য হলো স্বয়ংভূ, স্বয়ংভূ, নিরপেক্ষ, স্বনির্ভর। এই স্বনির্ভর মানে স্বয়ংভূ। দ্রব্য হলো স্বনির্ভর, যদি সে বলেছেন, তাহলে অবশ্যই দ্রব্য যদি স্বনির্ভর হয়, স্বয়ংভূ হয়, তাহলে এই অবশ্যই টি। মনে রাখবে, স্বয়ংভূ আর সবেদ্য কিন্তু আলাদা। সবেদ্য এই কথাটি স্পিনোজা বলেছেন, স্বয়ংক্রিয় লাইবনিজ বলেছেন। তিনটা কথা মনে রাখবে।
তিনটা প্রশ্ন বলছে, একটা প্রশ্ন পাবে ওখান থেকে, অবশ্য পাবে। দেখবে স্বনির্ভর স্বয়ংভূ একই জিনিস ডেকার্ত, সবেদ্য স্পিনোজা, স্বয়ংক্রিয় লাইবনিজ। এরা প্রত্যেকে কিন্তু স্বয়ংক্রিয়কে মেনেছেন, স্বনির্ভরকে মেনেছেন, কিন্তু একটা করে এক্সট্রা, স্পিনোজা এক্সট্রা। স্বনির্ভর সবেদ্য স্পিনোজা, স্বনির্ভর স্বয়ংক্রিয় লাইবনিজ। কিন্তু সবেদ্য আর স্বয়ংক্রিয় এই দুটো কথা বলেনি কে? ডেকার্ত। ডেকার্ত তার মানে দেখো মেডিটেশন গ্রন্থে ডেকার্ত দ্রব্যকে স্বয়ংভূ বলেছে। কেন বলেছেন ওটা বলি। এই মেডিটেশন দ্য প্যাশন অফ দ্য সোল, এটাও ডেকার্তে লেখা বই। ডেকার্ত দ্রব্যের দুটো লক্ষণ দিয়েছিল, একটা হচ্ছে মেডিটেশন গ্রন্থে যে যেই সংজ্ঞার দ্বারা প্রকাশ উঠে আসে ঈশ্বরই একমাত্র দ্রব্য। আর একটা গ্রন্থ দ্য প্যাশন অফ দ্য সোল, এই গ্রন্থে তিনি বলেছেন দ্রব্য আরো দুটি। দ্রব্য হলো গুণ আধার, এই গুণের আধার বলতে গিয়ে তিনি জড়দ্রব্য আর চেতন দ্রব্য এই দুটি দ্রব্যকে স্বীকার করেছিলেন। তাহলে আমরা কি পড়ছি এখানে? মেডিটেশন। এই মেডিটেশন গ্রন্থে তিনি একটাই দ্রব্য স্বীকার করেছেন, সেটা স্পিনোজা, সরি ঈশ্বর। তাহলে সেটা কি? দেখো দ্রব্য হলো স্বয়ংভূ স্বনির্ভর, অবশ্যই ঠিক, তিনি গ্রন্থে বলেছেন। আবার দেখো দ্রব্য হলো নিত্য, হ্যাঁ ঈশ্বর নিত্য তিনি বলেছেন। আবার দ্রব্য হলো অপরিবর্তনীয় সত্তা, ঈশ্বর তো পরিবর্তন হয় না, অপরিণামী, অতএব এটাও ঠিক, এই ব্যাখ্যাটাও ঠিক তিনি দিয়েছেন এই গ্রন্থে। দ্য প্যাশন অফ দ্য সোল এই গ্রন্থে তিনি বলেননি কথাটা, এতে কি মেডিটেশন গ্রন্থে বলেছেন। দেখো এবার চরম বা পরম দ্রব্য হলো মন ও জড়পথ, না এটা ভুল। পরম চরম দ্রব্যকে ঈশ্বর হতো, এখানে ঈশ্বর হতো, পরম বা চরম দ্রব্য হবে ঈশ্বর, এটা ঠিক ছিল। সেটা এখানে কি দিয়েছে ওরা? মন আর জড়, উত্তর না, মন জড় পরম জড় হবে না, এটা ভুল হয়ে গেল। নেক্সট দেখি দ্রব্যকে ইন্দ্রিয় সংবেদনের দ্বারা জানা যায়, এই দ্রব্যকে জানা যায় না, দ্রব্য ঈশ্বর। এই সংজ্ঞা তিনি মেডিটেশন গ্রন্থে বলছেন দ্রব্য একটা ঈশ্বর, তাকে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, অতএব এটা ভুল। আর ঠিক কি হলো আমার? 1 আর 2 নম্বরটা ঠিক, 3 আর 4 নম্বরটা ভুল। দেখো তো কোথায় আছে, দেখো এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1 2 সঠিক বা ঠিক, 3 4 ভুল, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এখানে 5খানা প্রশ্ন হয় যে দ্রব্য হলো স্বয়ংভূ কে বলেছেন? ডেকার্ত। দ্রব্য নিত্য পরিবর্তন কে বলেছেন? ডেকার্ত। এটা অবশ্য ভুল, অবশ্য দেবে না প্রশ্নটা এখানে, ঠিক আছে। চলো নেক্সট যাই প্রশ্নটা, পরের প্রশ্ন দেখো তো। স্পিনোজার দেহ মনের সম্পর্ক বিষয়ক মতবাদের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবো ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। ডেকার্তের দেহ মন সম্পর্কে মতবাদ নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। স্পিনোজার দেহ মন সম্পর্কে মতবাদের নাম সমান্তরালবাদ, অনেকে বলেছেন দ্বিভঙ্গিবাদ, দ্বিপার্শ্ববাদ, অনেকে বলেছেন। আবার লাইবনিজের মতে দেহ মন সম্পর্কে মতবাদের নাম পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এই যে 3টা মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে দেখবে, এখান থেকে প্রশ্নটা চুজ করবেই, ঠিক আছে। চলো তাহলে এখানে কি হবে? স্পিনোজা মানে সমান্তরালবাদ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্তের, উপবস্তুবাদ হাক্সলে, হ্যাঁ তাত্ত্ববাদ এটা মতবাদ, এটা যেমন সম্পর্কে নয়। দেখো অদ্বৈত বেদান্ত সূত্রগ্রন্থটি কার? তাহলে আমরা ছিলাম কোথায়? এই যে এখন দ্রব্য ছিলাম, এবার চলে ছিলাম আমরা পাশ্চাত্য অধিবিদ্যা ছিলাম, এবার ঢুকলাম কোথায়? ভারতীয় অধিবিদ্যা ঢুকে গেলাম প্রশ্ন, ঠিক আছে। অদ্বৈত বেদান্ত মানে হচ্ছে রামানুজ, এই যে রামানুজ, অদ্বৈত বেদান্ত রামানুজ, তাহলে এই বেদান্ত যে সূত্র, এদের এই সূত্র গ্রন্থটা কি? সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থ, মানে বেদান্ত দর্শনের মূল সূত্র গ্রন্থ সেটা হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থ, ঠিক আছে। চলো নেক্সট যাই, যে শঙ্করাচার্য সত্তাত্রয় বিদ্ধবাদ, এটা হচ্ছে ভুল হচ্ছে, সত্তাত্রয় বিদ্ধবাদ, সত্তাত্রয় বিদ্ধবাদ, সত্তাত্রয় বিদ্ধবাদ, তার মানে সত্তা 3টি। শঙ্কর বলেছেন যে সত্তা হলো 3টি, একটা পারমার্থিক, ব্যবহারিক, প্রাতিভাসিক। পারমার্থিক আগে, ব্যবহারিক তারপরে, প্রাতিভাসিক তারপরে, এই 3টি হলো সত্তা। দেখো তো কোন কোনটা হবে। তাহলে ব্যবহারিক প্রথমে বলেননি, প্রাতিভাসিক প্রথম বলেননি, এটা বলেছেন, বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পারমার্থিক, ব্যবহারিক, প্রাতিভাসিক। এখান থেকে প্রশ্নটা হতে পারে, বিষয়টা বলি যে পারমার্থিক কি সত্তা? বলবে ব্রহ্মর একমাত্র পারম সত্তা। মনে রাখবে পারমার্থ সত্তাকে ব্রহ্ম, যিনি কোনো কালে বাহিত হন না।
তাকে পারমার্থিক। তা এটা ব্রহ্ম পেলাম। ব্যবসা থাকে জগৎ বা জগতের বস্তু। জগৎ বা জগতের বস্তু হলো ব্যবহারী সত্তা। ক্লিয়ার? নেক্সট দেখো তো, প্রাতিভাসিক মানে কি? ভুল দেখা, ভুল। আমরা ভ্রম যখন দেখি, দড়িকে সাপ দেখি, সেটা কোনটা? প্রাতিভাসিক। জলে জলে লাঠিটো বলে বাঁকা বলে মনে হয়, কোনটা? প্রাতিভাসিক। তাহলে ব্রহ্ম পেলাম পারমার্থিক, জগৎ জগতের বস্তু পেলাম ব্যবহারিক, আর ভুল ভ্রম দেখা হলো প্রাতিভাসিক। বিবর্ত, এটা বললাম, এটা বই, এটা কোনটা? প্রাতিভাসিক। এটা কলম, কোনটা? জগতের মানে ব্যবহারিক। আর ব্রহ্মের জ্ঞানটা হচ্ছে কি? পারমার্থিক। এই 3 প্রকার সত্তা কথা কে বলেছেন? শঙ্করাচার্য। ক্লিয়ার? তাহলে পর্ব কি হলো? বি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো, অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ড্যাশ এর 2টি কাজ হলো আবরণ বিক্ষেপ। কার কাজ? ওরা পড়েনি? মায়াবাদ, অবিদ্যা, অজ্ঞান পড়েনি? এই মায়া, অজ্ঞান, অবিদ্যা এর 2টি কাজ, একটা আবরণ কাজ, একটা বিক্ষেপ। তাহলে মায়ার ওই 2 শক্তি, কাজ করে শক্তি বলা হয়, আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি। আবরণ শক্তির দ্বারা ব্রহ্মকে আচ্ছাদন করে, ঢেকে দেয়, আর বিক্ষেপ শক্তির দ্বারা জগৎ প্রপঞ্চকে সৃষ্টি করে দেয়। এই 2টি কাজ, একটা কাজ ব্রহ্মকে ঢেকে দেওয়া, আচ্ছাদন করে দেওয়া, আবরণ করে দেওয়া, আর একটা এই আবরণ করে দিয়ে এই জগৎ প্রপঞ্চকে সৃষ্টি করে দেওয়া। কে বলছেন? শঙ্কর। এই জন্য শঙ্করের মতে এই মায়া বা অবিদ্যা বা অজ্ঞানের 2টি কাজ, তার কারণ হলো ব্রহ্ম, জীব, অজ্ঞান, এই মায়া বা অবিদ্যার। আসলে বুঝতে পেরেছ? এইসব প্রশ্ন আমরা এখানে যে আলোচনা করছি, এর চাইতে অনেক অনেক সুন্দরভাবে ব্যাখ্যা, সহজভাবে আলোচনা করে দেওয়া হয়েছে এলিট অ্যাপে। তোমরা সেখান থেকে দেখে নিও, সুন্দরভাবে দেখে নিও, আর অত্যন্ত ভাবে তোমাদের পরীক্ষাতে দেখবো অত্যন্ত সহজ ভাবেই উত্তর করে আসতে পারবে। চলো দেখি তাহলে কি আমাদের আলোচনা। এই যে দেখে প্রশ্ন দিয়েছি, অত্যন্ত একটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং অত্যন্ত সহজ, বুঝতে পারলে খুবই সহজ, একদম খুবই সহজ। দেখো, দেহ মনের সমস্যা। তো দেহ মনের সমস্যা, এই উপলক্ষবাদ, এটা যদি ঠিক হয়, পূর্বপদ শৃঙ্খলাবাদ লাইবনিজ দেখো জানি আমরা, আর উপলক্ষবাদ জানি আমরা মালব্রাঞ্চ, জানি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্ত জানি আমরা। দেহ মন দেখো, এই যে এখান থেকে দেখো 3টা প্রশ্ন উত্তর জেনে গেলাম, এক্সট্রা প্রশ্ন কাজে লাগলো আমার। আর দেখো তো সমান্তরালবাদ কার? তাহলে এই ফাঁকা জিজ্ঞাসা, তা নিশ্চয় আর বলতে হবে না। এই সমান্তরালবাদ যদি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্ত হয়, প্রপোজিশ শৃঙ্খলাবাদ লাইবনিজে হয়, তার সমান্তরালবাদটা কার? একটু আগে বললাম না, স্পিনোজা। তার উত্তর হবে অবশ্যই স্পিনোজা। দিস দা রাইট অ্যান্সার। দেখো প্রশ্ন শুনে মনে হবে কত ঘাবড়াবো, মানে পারবো কি পারবো না, একদম সহজ। বিষয়গুলো ভালো করে বোধগম্য থাকলে কোনো প্রশ্ন সমস্যা হয় না। ক্লিয়ার? চলো নেক্সট যাই আমরা। মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তি, সপ্ত মানে 7, অনুপত্তি মানে দোষ। তার মানে মায়াবাদের বিরুদ্ধে, বুঝো? তাহলে মায়াবাদটা কার বুঝতে হবে। তাহলে মায়াবাদ হল শঙ্করের। আচার্য শঙ্কর তিনি মায়া বা অবিদ্যার সংজ্ঞা, ব্যাখ্যা, স্বরূপ আলোচনা করেছেন। সেই মায়ার ব্যাখ্যাটা রামানুজ কিন্তু অস্বীকার করেছেন, তিনি স্বীকার করেননি। তিনি রামানুজ সেই শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে 7টি দোষ দেখিয়েছেন। সেটার কথা এখানে বলা হচ্ছে। কে দেখিয়েছেন? না তো রামানুজ। উত্তর হবে ডি ইজ দা রাইট অ্যান্সার। প্রশ্ন, মায়াবাদী কার? শঙ্করের। শঙ্করের বিরুদ্ধে রামানুজ কয়টি যুক্তি দেখেছেন, কয়টি দোষ দেখেছেন? 7টি, যার নাম বলা হয় সপ্তধা অনুপত্তি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা দেখো, এই যে একটা প্রশ্ন দিয়েছি, ভালো করে এই সব প্রশ্ন ভালো করে বুঝতে হয়, বুঝে কিন্তু আসলে হয়। এমনি খুব সহজ বিষয়। দেখো পড়ছি আমি। তোমার পিতামহ একদিন সকালে চা খেতে খেতে গম্ভীরভাবে বললেন, তোমরা সব সময় বাড়ি গাড়ি সোনা দানা সবকিছু নিয়ে আমার করো। আসলে তোমরা মায়ার জালে, ভালো করে বুঝো, তোমরা কার? মায়ার জালে আবদ্ধ। তাই তোমাদের এক ভ্রান্তি, তোমাদের ভুল হয়, তোমরা মায়ার জালে আছো, ভুল হয়। কিন্তু যেদিন ব্রহ্ম জ্ঞান হবে,
যেদিন ব্রহ্মকে হবে সেদিন জানবে এই জগৎ সংসার সম্পূর্ণ মিথ্যা, মায়া। এই যে মায়াটা মিথ্যা আর ব্রহ্মটা সত্য, এই কথাটা কে বলেছিল একটু স্মরণ করো তো। এই শঙ্কর একটা বিখ্যাত উক্তি বলেনি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যে ব্রহ্ম না পারে তারা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তা মায়া মিথ্যা। তো এই যে মায়া মিথ্যা, এই জগৎটা মিথ্যা, কে বলেছেন? শঙ্কর। তার উত্তর এইটুকু থেকে আমরা কি বুঝতে পারছি যে কথাগুলো কার? এটা বৌদ্ধ দর্শন রামানুজ হবেই না, জৈন মত হবেই না, দর্শন বলবজ্য এই অদ্বৈত, এই শঙ্করাচার্যের বক্তব্য। কোন দর্শন? অদ্বৈত বেদান্তের কথাটা তার। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই কথাটা কার? শঙ্করের। কিভাবে বলা হয়? অদ্বৈত বেদান্ত দার্শনিক বলা হয়। উত্তর হবে ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট যাই, দেখো দা সুইসাইড। আমরা চলে গেলাম কোথায়? এথিক্সে পড়ে গেলাম, নীতিবিদ্যায় কিন্তু পড়ে গেলাম। দেখো হ্যাঁ, দা সুইসাইড দুটো মনে রাখবে, সুইসাইড দুটো গ্রন্থ আছে, একটা অফ সুইসাইড, একটা দা সুইসাইড বা সিম্পল সুইসাইড। শুধু সুইসাইড আসতে পারে বা দা সুইসাইড আসতে পারে। দা সুইসাইড এটা এমিলি ডুরখেইম, আর অফ সুইসাইড হিউম। দুটো মনে রাখবে, ভুল করবে না। দা সুইসাইড এমিলি ডুরখেইম, আর অফ সুইসাইড সেটা হবে কিন্তু কার? হিউমের লেখা। এই দুটো গ্রন্থ কিন্তু ভুল করবে না, অবশ্যই মনে রাখবে। এই তোমার বি ইজ দা রাইট অ্যান্সার। চলো নেক্সট যাই। দুরখেইম ক প্রকার আত্মহত্যা শেয়ার করেছেন? বাহ, অত্যন্ত ভালো প্রশ্ন। দুরখেইম কত প্রকার? তার এমিলি ডুরখেইম তার সুইসাইড গ্রন্থে 4 প্রকার আত্মহত্যা শেয়ার করেছেন। কি কি? অপরের মঙ্গলের জন্য আত্মহত্যা, নিজের মঙ্গলের জন্য আত্মহত্যা, অধঃপতন জনিত আত্মহত্যা, আর অদৃষ্টবাদী আত্মহত্যা। এই 4 প্রকার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেওয়া হয়েছে এলিট অ্যাপে। যা দেখোনি অবশ্যই দেখে নাও, এইসব প্রশ্ন তাদের কাছে একদম জল হয়ে যাবে। তাই চলো, তাহলে ক প্রকার বললাম? 4 প্রকার, মানে সি ইজ দা রাইট অ্যান্সার। দেখো সহায়তা পুষ্ট, অত্যন্ত দেখো ভালো করে বুঝবে, সহায়তা মানে হেল্পিং, সহায়তা পুষ্ট আত্মহত্যা বলা হয়, মানে হেল্প করছে। তারা কোনটা? হেল্প করলে উদ্ভিদ হত্যা বলে কিছু হয় না, ভ্রূণ হত্যা, শিশু হত্যা, এগুলো সহায়তা নয়, এগুলো তো মানা, এগুলো করে হবে না। কোনটা? কৃপা হত্যা, ইউথ্যানাসিয়া, সরল মৃত্যু, সহজ মৃত্যু, সেগুলো হচ্ছে কি এই কৃপা হত্যার মধ্যে পড়বে। মানে হেল্প মৃত্যু করা, মানে দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করতে না পেরে তাদের সহজেই মৃত্যুবরণ করতে দেওয়া হয় বা করে দেওয়া হয়, এইরকম বলা হচ্ছে কৃপা হত্যা। এই ইউথ্যানাসিয়া সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে এলিট অ্যাপে। তার উত্তরে বুঝতে পারলাম, তো সহায়তা পুষ্ট মানে অবশ্যই কৃপা হত্যা বা ইউথ্যানাসিয়া। চলো নেক্সট দেখি, প্রাচীনকালে কোন দেশে কৃপা হত্যা? অত্যন্ত ভালো প্রশ্ন। কোন দেশে সহায়তা হত্যা, কৃপা হত্যা, সহজ মৃত্যু, এই কথাটা কোন দেশে আছে? সেটা প্রাচীনে পাওয়া কোথায়? প্রাচীনে পাওয়া তো গ্রিক দেশে, এখন বর্তমান নেদারল্যান্ডে। তাহলে কি হচ্ছে? এটা কি দিয়েছে ওরা? কোন দেশে? প্রাচীন কালে বলেছে, প্রাচীন কাল মানে গ্রিক। উত্তর বি ইজ দা রাইট অ্যান্সার। এখন বললে নেদারল্যান্ড। মনে দেখো, দেখো ড্যাশ কৃপা হত্যায় রোগীর সম্মতিক্রমে, দেখো রোগীর সম্মতিক্রমে তারই অনুরোধে কৃপা হত্যা। মনে রাখবে কৃপা হত্যা 3 প্রকার। সাধারণত যিনি পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স একটা বই, ওই বইয়ে তিনি বলেছেন যে কৃপা হত্যা বা ইউথ্যানাসিয়া 3 প্রকার। ঐচ্ছিক কৃপা হত্যা, অনৈচ্ছিক কৃপা হত্যা, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। আবার অনেকে বলেছেন ইউথ্যানাসিয়া বা কৃপা হত্যা 2 প্রকার, সক্রিয় কৃপা হত্যা আর নিষ্ক্রিয় কৃপা হত্যা। ঠিক আছে, এরকম যদি প্রশ্ন উল্লেখ করে দেয় তাহলে তোমার উত্তর লিখবে। তাহলে এখানে কি বলছেন যে এই যে রোগীর সম্মতিক্রমে, রোগীর ইচ্ছা অনুসারে তাকে হত্যা করা হলো বা কৃপা হত্যা করা হলো। কোনটা? ঐচ্ছিক। রোগীর সম্মতি মানে কি? ইচ্ছা, অতএব ঐচ্ছিক কৃপা হত্যা ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? অনৈচ্ছিক কোনটা? অনৈচ্ছিক মানে এটাই যে রোগীর ইচ্ছা আছে
কিন্তু তাকে বলতে দেওয়া হলো না। ইচ্ছা আছে, বলতে পারবে, কিন্তু তার অনুমতি নেওয়া হলো না, তার ইচ্ছা নেওয়া হলো না। পরিবারের পক্ষ থেকে অনিচ্ছা নিয়ে, অনুমোদন নিয়ে তাকে কৃপা হত্যা দেওয়া হলো। এটা বলা হয় অনৈচ্ছিক। আর ইচ্ছা নিরপেক্ষ কোনটা? ইচ্ছা নিরপেক্ষ হলো এটাই যেটা রোগী বলতেই পারে না, মানে ইচ্ছা তো নেই, অনিচ্ছাও নেই, এবং তার কোমা না, যে বই যে কোমাতে আছে, এই কোমাতে আক্রান্ত রোগী, কোমাতে যে রোগী ধরুন কোমাতে রোগী রাখা আছে, অত্যন্ত দুর্ভাগ্য রোগী, মানে কোনো কিছু বলতে পারছে না, শুনতে পারছে না, মানে কোনো বলার ক্ষমতাই নেই, এটা একটা হতে পারে। এবং জন্ম থেকে পঙ্গু, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে দুর্বল, অসুস্থ, তারা কোনো কিছু বলতেই পারে না, মানে ইচ্ছাও নেই, অনিচ্ছাও নেই, কিছু বলতে পারে না। সেরকম ক্ষেত্রে পরিবার থেকে তাকে ইচ্ছা করে কি করা হয়? কৃপা দেওয়া হয়। এটাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ। ইচ্ছা অনুসারে, ইচ্ছা থাকলেও ইচ্ছা মানা হয় না, তার কথা নেওয়া হয় না, বলতে দেওয়া হয় না, ইচ্ছা নেই। যা হলো নেক্সট। আর নিষ্ক্রিয় তো আলাদা। নিষ্ক্রিয় কোনটা বলে দিচ্ছি। নিষ্ক্রিয় মানে মনে রাখবে এটাই যে কোন দুরারোগ্য রোগী ব্যাধি কষ্ট ভোগ করছেন, সে কষ্ট থেকে যা ডাক্তার জবাব দিয়েছেন যে তিনি আর বাঁচতে পারবেন না, এই রোগ থেকে মুক্তি পাবেন না, তখন ডাক্তার কি করবেন? তার কোন একটা অঙ্গ, সে স্যালাইনে যে হোক বা কোন একটা অঙ্গ যেগুলো দেখছেন, সেই অঙ্গটাকে নষ্ট করে দিয়ে আস্তে 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 তাকে মরতে দেওয়া হয়। ডাক্তার নিতে পারবেন না, নিজে সক্রিয় হয়ে নয়, মানে কোন একটা অঙ্গ বিকল করে দিয়ে আস্তে 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 তাকে মরতে দেওয়া হয়। আস্তে আস্তে নিয়ে আস্তে 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 যে মরে যাবে, এটাকে বলা হয় নিষ্ক্রিয়। আর সক্রিয় কোনটা? সক্রিয় এটাই যে যখন যন্ত্রণা কাতর রোগী আশ্রয় করতে পারছেন না, তখন তিনি তার অনুসারে হোক বা পরিবারের অনুরোধে হোক না কেন, তার ডাক্তার নিজে কোনো ইনজেকশন দিয়ে হোক বা ওষুধ প্রয়োগ করে হোক তাকে কৃপা হত্যা করা হয়। ডাক্তার সক্রিয় অ্যাক্টিভ হয়ে তাকে হত্যা করা হয়, কৃপা হত্যা করা হয়, ওটাকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা। বুঝা গেল? চলো নেক্সট যাই। তাহলে এই প্রশ্ন উত্তর কি হলো? ঐচ্ছিক, এটা না, এটা হবে ঐচ্ছিক। নেক্সট দেখি আবার কি হচ্ছে যে এই দেখো সামার থিওলজিকা, এই গ্রন্থটি কার লেখা? এটা একটা অত্যন্ত ভালো মনে রাখবে, গ্রন্থটা মনে রাখবে। এটা হচ্ছে ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা এবং দর্শনের ব্যাখ্যা নিয়ে আলোচনা, সেটা সেন্ট থমাস অ্যাকুইনাস ইজ দ্য রাইট অ্যান্সার। এই গ্রন্থগুলো খাতা লিখে নেবে, হ্যাঁ, এগুলো তো বোঝার কিছু নেই, এই গ্রন্থগুলো মুখস্থ করে নেবে, কে কি গ্রন্থগুলো পরীক্ষা দেখবে, কিন্তু দুটি একটি গ্রন্থ পরীক্ষা আসবে, ঠিক আছে? চলো এই যে গ্রন্থ দিচ্ছি আবার, এই গ্রন্থগুলো কিন্তু খাতায় লিখে নিবে তোমরা, ঠিক আছে? চলো বলে দিয়ে যাবো এখন। তো একটু আগে দেখো বললাম এই পিটার সিঙ্গার মানে প্র্যাকটিক্যাল এথিক্স, বললাম একটু আগে। তাহলে যদি পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্স হয়, তাহলে বি এরটাই এক নিশ্চয়। দেখো তো বি এক কোথায় আছে? তাহলে বি এর 4, বি এর 2, বি এর 1, বি এর 3, এই যে উত্তর পেয়ে গেছি, উত্তর সি। আর আমি দেখবোই না, উত্তর হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা অবশ্য মিলিয়ে নেবে, হ্যাঁ, ঠিক আছে? চলো দেখেছি একবার লিওপোল্ড, তাহলে দেখো তো এটা 3, লিওপোল্ডটাই তো, তাহলে উত্তর এটা। দেখো তো বি, সি এরটা 4, সি এরটা 4, আর আরএনএস বাকিটা, বাস উত্তর হয়ে গেল। তাহলে আমরা একটা থেকে উত্তরটা করতে পারছি, ঠিক আছে? এই সবগুলো খাতা লিখে নেবে কিন্তু সুন্দরভাবে, ওকে? চলো এখানে দেখো তো এই অ্যান্ডার লিওপোল্ড একটা বিখ্যাত বই আছে, জানো, যে ল্যান্ড এথিক্স। এখানে একটা বই দিয়েছে একটা, যে আছে। এটা ছাড়াও একটা বিখ্যাত বই আছে ল্যান্ড এথিক্স, মনে রাখবে, হ্যাঁ, লিওপোল্ডের বিখ্যাত বই একটা। চলো নেক্সট যাই। দেখো ড্যাশ পরিবেশ আন্দোলনের জননী, অত্যন্ত ভালো প্রশ্ন। জননী কে? মানে পরিবেশ আন্দোলন শুরু করেছিল কে? মনে রাখবে যে রেচেল কার্সন একটা বিখ্যাত বই লিখেছিলেন যার নাম স্প্রিং, সাইলেন্ট স্প্রিং, এটা বইয়ের নাম। যেই বই লিখেছিলেন রেচেল কার্সন, তিনি সেই গ্রন্থ থেকে বা সেই গ্রন্থ লিখে প্রকাশ করলেন, তখন থেকেই পরিবেশ আন্দোলনটা জোরদার ভাবে শুরু হলো। সেই জন্য তাকে বলা হয় পরিবেশ আন্দোলনের জননী রেচেল কার্সনকে। তার কোন বই? সাইলেন্ট স্প্রিং। ঠিক আছে? এইটা বই হচ্ছে কার লেখা? রেচেল কার্সন লেখা। পরিবেশ আন্দোলনের প্রথম বই এটা। এই বইটা লেখার পর থেকে শুরু হয়ে গেল পরিবেশ আন্দোলন, ব্যাপকভাবে শুরু হলো, এই জন্য তাকে জননী বলা হয়, ঠিক আছে? নেক্সট যাই। দেখো এই যে আবার চলে এলো অর্থাৎ বিবৃতি আর ব্যাখ্যা বা কারণ। দেখো পরিবেশকে সংরক্ষণ করা আমাদের নৈতিক কর্তব্য, অবশ্যই ঠিক। সংরক্ষণ কি নৈতিক কর্তব্য না? পরিবেশ সংরক্ষণ করবো না আমরা? অবশ্যই করবো, আমাদের উচিত। অনুচিত বা নৈতিক কর্ম,
চলো, মানুষ এবং অন্যান্য প্রাণীর সুখ ভোগ একমাত্র মূল্যবান। কি আমার আর প্রাণীদের সুখ ভোগ হয়ে গেল? আমার আর প্রাণীর সুখ ভোগ করার জন্যই গাছগালো কেটে ফেলে দেবো, বিভিন্ন প্রাণীগুলো কেটে ফেলবো, যেগুলো বিলুপ্ত পাখি সে ধরে খাবো? শুধু আমাদের সুখটা কি উচিত? তাহলে আমাদের পরিবেশ কোথায় গেল? তাহলে পরিবেশ কোথায় গেল? নিশ্চয় ভুল, এটা অবশ্যই ভুল। তাই আমাদের এটা একমাত্র মূল্যবান নয়। আমরা সুখ পেলেই মূল্যবান নয়, পরিবেশটাকে দেখতে হবে। এইটা যদি ঠিক হয় অবশ্যই ভুল, এটা তাই ব্যাখ্যাটা ভুল হবেই, স্বাভাবিক। এটা তার উত্তর হবে, দেখো তো ঠিক আর ভুল, দেখো তো কোথায় আছে, এ ঠিক আর ভুল, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তো এবার সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যা? এই যে সতীদাহ প্রথা হয়, মানে আগের নিয়ম ছিল যে এই প্রথা কি, যে আগের নিয়ম ছিল কোন স্বামীর স্ত্রী যদি মারা যেত তাহলে সেই স্বামীর চিতায় সেই স্ত্রীকে জোর করে পুড়িয়ে মারা হতো। অপরের মঙ্গল মনে করা হতো, সেই স্ত্রীটা পাপী কলঙ্ক, সেই কলঙ্ক থেকে মুক্তি করার জন্য, সকলের এলাকার সব শান্তি ফিরে এলো, সকলের মঙ্গলের জন্য, অপরের মঙ্গলের জন্য, নিজের মঙ্গল নয়, অপরের মঙ্গল। আর অপরের মঙ্গল আমি কি বলেছিলাম, যে পরার্থবাদী হত্যা। আত্মহত্যা 3 প্রকার, 4 প্রকার বলিনি, 4 প্রকার। অহংবাদী, নিজের মঙ্গলের জন্য, অপরের মঙ্গলের জন্য, অদৃষ্ট মানে ভাগ্য কপাল খারাপ বলিনি আমরা, যে কোনো কিছু করতে বিফল হচ্ছে, বারবার বিফল, ভাগ্য খারাপ, এটা হচ্ছে অদৃষ্টবাদী। অধপতন কোনটা? অধপতন মানে কি জিনিসটা, সেটা হচ্ছে কি, যারা কোনো খ্যাতি সম্পন্ন নাম যশ ছিল, কোনো কিছুর জন্য, সে ঘুষ নিয়ে হোক বা কিছু খারাপ কাজ হোক না কেন, বদনাম হয়ে গেল, মানে ভালো থেকে খারাপের দিকে নেমে গেলাম, এটাকে বলা অধপতন জনিত আত্মহত্যা। তার উত্তর কি হবে, যে সতীদাহ প্রথা মানে কি, ওটা সমাজের মঙ্গলের জন্য করা হচ্ছে, অপরের মঙ্গলের জন্য করা হচ্ছে, সেটা বলা হয় পরার্থবাদী আত্মহত্যা। চলো, এগুলো কিন্তু আরো সুন্দরভাবে আলোচনা করেছি আমরা, এটা একটু ভালো করে দেখে নিও। চলো, এই যে বিকল্প দেখো, এইখানে কিন্তু বিকল্প সমূহ দেওয়া আছে। এখানে বুঝতে হবে যে বাস্তুবিদ্যার সঠিক ক্রম, মানে বাস্তুবিদ্যা যেটা হয় তার ক্রমটা কিভাবে হয়। তাহলে বাস্তুবিদ্যা হবে, তাহলে এরা নিশ্চয় শেষে হবে বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যা এখানে হলো, তার এখানে দেখো যে এখান থেকে তৈরি কিভাবে হলো, দেখো বাস্তুবিদ্যা লাস্টে হয়, দেখো তো কোথায় আছে, মানে এক শেষে, দেখো তো কোথায় আছে, শেষেই তো দরকার নেই, দেখো দরকার নেই, তাহলে বাস্তুবিদ্যা হবে। তাহলে প্রথমে বাস্তুবিদ্যা যদি হয়, তারাই কি, তারা গেছে বস্তু দর্শন, দেখো বস্তু দর্শন, তারাই কি বাস্তুবিদ্যা, তার বইটা। তো এখান থেকে এটা 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 এটা, এইভাবে বাস্তুবিদ্যা কিন্তু অর্জন করা যায়। ঠিক আছে, চলো, তার উত্তর হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ফান্ডামেন্টাল অফ সোসিওলজি, তাহলে ফান্ডামেন্টাল সোসিওলজি, এখান থেকে প্রশ্ন হয় সোসিওলজি কথাটা প্রথম কে ব্যবহার করেছেন? অগাস্ট কোথ। এই ফান্ডামেন্টাল সোসিওলজি কথাটি কার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গিসবার্টের লেখা বিখ্যাত বই। চলো নেক্সট প্রশ্ন যাই। দেখো পরিবার সমাজের একক, কি একক? অত্যন্ত ক্ষুদ্রতম একক, ছোট একক পরিবার। পরিবার হলো সমাজের অত্যন্ত ক্ষুদ্রতম একক, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখি সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, কে বলেছেন? গিসবার্ট, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নিশ্চয় বুঝতে পেরেছো। নেক্সট যাই। দেখো এই যে প্রশ্ন ভালো করে বুঝবে কিন্তু এখানে, এটা বোঝার জিনিস আছে এখানে। দেখো এখানে বলছে ওরা যে ঠিক ভুল নির্ণয় করো, যাচাই করো। তারপর সংঘের মধ্য দিয়ে মানুষের সমগ্র চাহিদা, সংঘ কি সমগ্র মেটায়? সংঘ মানে না, সম্প্রদায়, সমাজ, এরা সমগ্র চাহিদা মেটায়। কিন্তু সংঘ কোন ক্লাব, কোন সংগঠন, এরা সমগ্র মেটাতে পারে না, কয়েকটি উদ্দেশ্য তৈরি হয়। তাহলে সমগ্র এখানে দিয়েছে মানে এটা অবশ্যই তাহলে ভুল হয়ে গেল। সংঘ সমগ্র হবে না, এই সমগ্র কথাটা আছে বলেই কিন্তু ভুল হয়ে গেল। সম্প্রদায় সমগ্র হতো, সমাজ সমগ্র হতো, কিন্তু সংঘ সমগ্র নয়, মনে রাখবে। নেক্সট যাই। সংঘের লক্ষ্য নির্দিষ্ট নয়, না অবশ্যই নির্দিষ্ট। কোন খেলার দল যখন ক্রিকেট খেলে লক্ষ্য একটাই, আমি জিতবো। কোন হাসপাতাল লক্ষ্য একটাই, ভালোভাবে চিকিৎসা করব। তাহলে হাসপাতালে হাজার হাজার লক্ষ্য নয়, নির্দিষ্ট লক্ষ্য। এখানে কি বলছেন? লক্ষ্য নয়, অবশ্য ভুল। দেখি কি বলছে, যে সংঘ সম্প্রদায় অপেক্ষা কম ব্যাপক। তাহলে এখানে কি সম্প্রদায়টা বড়? আসলে হ্যাঁ অবশ্য ঠিকই তো, যদি সম্প্রদায় এটা হয় সংঘ এটা, তাই এটা ঠিক, অবশ্যই ঠিক, এটা ট্রু।
দেখি এবার, শিশুর কাছে পরিবার সংঘ না, শিশুর কাছে পরিবার সম্প্রদায়। আমাদের সাধারণ মানুষ, জ্ঞানী বুদ্ধিমান আধুনিক সভ্য সমাজের মানুষের কাছে পরিবার হলো সংঘ, কিন্তু শিশুর কাছে পরিবারটা সম্প্রদায়। তারা ভাবে সবই আমাদের, সবই আমার নয় আমাদের, উই ফিলিং, আমরা বোধ। শিশুরা কিন্তু ভাবে আমরা বোধ, এবং তাদের মধ্যে একটা সেন্টিমেন্ট, কমিউনিটি সেন্টিমেন্ট রয়েছে শিশুর মধ্যে। তাই শিশুরা ভাবে কি, এই শিশুরা কাছে পরিবারটা কিন্তু কি হবে, সম্প্রদায়। ওটা ভুল। এটা তার মানে ভুল কি হলো, 1 ভুল, 2 ভুল, 4 ভুল। ঠিক কোনটা? 3। দেখো 3 ইজ দ্য রাইট আনসার, বাকি সবই ভুল। দেখো তো কোথায় আছে, দেখো এই তো 3 ঠিক, বাকি সব ভুল। বি ইজ দ্য রাইট আনসার। আশা করছি বুঝা গেছে। এইটুকু বোঝা পরে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন নয়, অনেক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। চলো নেক্সট দেখি, সম্প্রদায় ভিত্তি কটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, মনে রাখবে। সম্প্রদায়ের মূল ভিত্তি দুটি, একটা আঞ্চলিকতা, ইংলিশ বা লোকালিটি, একটা কমিউনিটি সেন্টিমেন্ট, সম্প্রদায়গত মনোভাব, এই দুটি ভিত্তি। আবার কমিউনিটি সেন্টিমেন্টের 3টা ভিত্তি আছে, কি? উই ফিলিং, রোল ফিলিং, ডিপেন্ডেন্সি ফিলিং। উই ফিলিং মানে আমরা বোধ, রোল ফিলিং মানে ভূমিকা বোধ, আর ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্সি ফিলিং নির্ভরশীলতা বোধ। ডিপেন্ডেন্সি ফিলিং নির্ভরশীলতা বোধ। এই যে ভিত্তিগুলো সুন্দরভাবে সহজভাবে আলোচনা করে দিচ্ছি এলিট অ্যাপে। একটু তোমরা ওখান থেকে দেখে নিও বিষয়গুলো, তাহলে এইসব প্রশ্ন আর কোনো আটকাবে না। হয়তো এখান থেকে একটা দিয়েছি আমি, কিন্তু আরো প্রশ্ন হতে পারে, সেগুলো তোমাদের কোনো সমস্যা থাকবে না। এলিট অ্যাপ থেকে দেখে নাও। চলো তাহলে এই প্রশ্ন দেখতে দাঁড়ালো দুটি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তাহলে প্লেটো তার কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, বলা আগে প্লেটো রাষ্ট্র নৈতিক এই সমস্ত আলোচনা তার রিপাবলিক গ্রন্থে পাওয়া যায়। রিপাবলিক মনে রাখবে, এই রিপাবলিক গ্রন্থে তিনি বলেছেন এই রাষ্ট্র চালাবে কে? দার্শনিক। তিনি এছাড়াও তিনি বলেছেন, প্লেটো বলছেন রাষ্ট্রের জনগণ থাকবে 5000, এই 5000 নিয়ে রাষ্ট্র গঠিত হবে। রাষ্ট্র বলতে পলিস, নগর সিটি স্টেট। এই রাষ্ট্রকে পরিচালনা করবে কে? দার্শনিক, রাজা নয়, দার্শনিক চালাবেন তিনি। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন যাই আমরা পরের প্রশ্নতে। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং দেখ অনেক বড় প্রশ্ন বলে মনে হচ্ছে, না ঘাবড়াবে না, কোনো ঘাবড়া দরকার নেই, ভালো করে বুঝবে, একদম সহজ। দেখো, অথবা কার্নারের সংজ্ঞা রাষ্ট্রের কতগুলি মূল বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়, সেগুলো কোন দেখাও। আমি আলোচনা করিনি রাষ্ট্রের উপাদান কটি? রাষ্ট্রের মূল উপাদান 4টি, আরো আছে অমূল 2টো, স্থায়িত্ব আর স্বীকৃতি, কিন্তু মূল উপাদান 4টি। একটা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার আর সার্বভৌমিকতা, এই 4টা মূল। এছাড়া আরো আছে স্থায়িত্ব আর স্বীকৃতি, অতিরিক্ত, এই 4টা মূল। দেখো তো এই 4টা মূল দেখো তো কোথায় আছে আমার। জনসমষ্টি, এটা আমরা বোধ, এটা হবেই না, আগেই বাদ। স্থায়িত্ব হবেই না, হ্যাঁ স্থায়িত্ব হবে না, তাহলে কোনটা? এটা তো হবেই না, বাদ। দেখো তো জনসমষ্টি 1 নম্বর, ভূখণ্ড 2 নম্বর, সরকার 3 নম্বর, 4 নম্বর। উত্তর হবে এই ইজ দ্য রাইট আনসার। আচ্ছা বুঝতে পেরেছো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। তাই আমরা প্লেটোর আইন বলতে কোন আইন? প্লেটো কোন আইন? প্লেটো বলতো প্রকৃতি, প্রকৃতি মেন, প্রকৃতির আইনকেই মানুষ মেনে চলবে, এবং সেই প্রকৃতির আইনকে মেনে চলবে কে? দার্শনিক রাজা। এই দার্শনিক রাজা প্রকৃতির আইনগুলোকে সকলকে মেনে চলতে হবে। তাহলে সামাজিক আইন না, প্রকৃতিক আইন, প্রাকৃতিক আইন, মানে সি ইজ দ্য রাইট আনসার। লাস্ট প্রশ্ন রেখেছি আমরা, লাস্ট প্রশ্ন 40 নম্বরের প্রশ্ন, লাস্ট। তোমরা একটু ভালো করে নিজের উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, তুমি তোমার পাড়ার একটি স্বেচ্ছাসেবী সংঘের সদস্য, দেখো সংঘ পেয়ে গেছি না, তার উত্তরে কি আর ভাবা দরকার নেই। দেখো এই সদস্য পদ তুমি স্বেচ্ছা গ্রহণ করেছো, নিজে গ্রহণ করেছি, স্বেচ্ছা গ্রহণ, যে স্বেচ্ছায় নিজের ইচ্ছায়, সম্প্রদায় নিজের ইচ্ছা হয় না, অটোমেটিক স্বাভাবিক হয়ে যায়, সমাজ অটোমেটিক হয়ে যায়, কিন্তু সংঘতে ইচ্ছা হয়। সংঘের সদস্যদের মধ্যে একটা প্রীতিপূর্ণ সম্বন্ধ আছে, সংঘের প্রতিটি সদস্য প্রত্যেক সামাজিক কর্মকাণ্ডে শত নিজে থাকে। এক্ষেত্রে উক্ত স্বেচ্ছাসেবী সংঘ হলো একটি কি? রাষ্ট্র, বৃহৎ সম্প্রদায়, সমাজ, কি হবে? সংঘ সমিতি। স্বেচ্ছায়, যে নিজের ইচ্ছায় না, এবং সেখানে সংঘ তো অলরেডি বলে ফেলেছি আমি, সংঘ সমিতি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার।
তো এইভাবে যেই প্রশ্ন আলোচনা করলাম মডেল সেট, আমরা এরকম ভাবে আরো উন্নত মানের নিয়ে আসবো সেকেন্ড মডেল সেট। এভাবে আমরা পরপর কয়েকটা মডেল সেট আলোচনা করব, যে তোমাদের পরীক্ষাতে অত্যন্ত উপকারী বা কার্যকারী বলে মনে হবে। দেখো এই সব প্রশ্নগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, যে তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা থাকবে না। এই সমস্ত প্রশ্ন আরো অসংখ্য আলোচনা, অবশ্য এমসিকিউ নোট আকারে সমস্ত কিছু ওদের এলিট অ্যাপে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা হবে না, একদম ফুল মার্কস তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুটাই। আরো আমাদের কাছে টেস্ট সিরিজ বলে একটা অপশন আছে, টেস্ট সিরিজ, ওখানে কিন্তু অসংখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, ওই টেস্ট সিরিজ তোমরা অবশ্যই নিয়ে নিও। ঠিক আছে, তাহলে আজকে এইখানে রাখছি। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে দ্বিতীয় মডেল সেট নিয়ে আলোচনায়। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।